ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের নিয়মিত আয়োজন 10 মিনিট শোতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশিক হোসেন। আমাদের আজকে আলোচনার বিষয় বাজেট, আবারও কালো টাকা সাদা করার সুযোগ। আর এই বিষয়টি নিয়েই কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিজনেস ইনচার্জ উমর নাহার আজমি। আজমি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। শুরুতেই আজমি জানতে চাই যে এবার তো বাজেট হচ্ছে প্রায় 8 লাখ কোটি টাকার, অনেক বড় একটা অঙ্ক। এই যে এত বড় একটা অঙ্ক, এটার আহ, অর্থায়নটা আসলে কোথা থেকে আসবে? বরাবরের মতোই আসলে বিশাল অঙ্কের একটা বড় ব্যয়ের লক্ষ্য ধরে বাজেট উপস্থাপন করবেন এবার অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটা ওনার প্রথম বাজেট বলা যায় অর্থমন্ত্রী হিসেবে। এবং নতুন তো সরকারেরও কিন্তু নতুন প্রথম বাজেট। সরকারেরও প্রথম বাজেট। তো প্রতি বছরই আসলে ইকোনমির সাথে পাল্লা দিয়ে বাজেটের আকারও বড় করা হয়। বাজেট তো আসলে পুরোটাই একটা ব্যয়ের লক্ষ্য। আমরা পারিবারিক যে বাজেট হয় সেটাতে কি হয়, আসলে আয় বুঝে আমরা ব্যয় করি, কিন্তু সরকারের বাজেট আসলে একটু ভিন্ন রকম। ব্যয় ঠিক করার পরে আয়ের সংস্থান আসলে কোত্থেকে হবে সেটা চিন্তা করা হয়। এই বিশাল অঙ্কের বাজেটের আয়ের সংস্থানের জন্য অবশ্যই এনবিআরকেই বেশি দায়িত্ব দেওয়া হচ্ছে রাজস্ব আদায়ের জন্য। এছাড়া আপনার কর ব্যতীত প্রাপ্তি আছে, আর ঘাটতি তো থাকছে বরাবরের মতো। এবার 2.5 লাখ কোটি টাকার একটা বিশাল ঘাটতি বাজেট সরকার দিচ্ছেন। এই ঘাটতিটা আবার মেটানো হবে বিভিন্ন ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র বা বিদেশি উৎস থেকে অর্থায়ন করা হবে। একটা বিষয় আজমি, যে আপনি যেটা বললেন যে এনবিআর হচ্ছে রাজস্ব থেকে একটা বড় আয়ের লক্ষ্যমাত্রা রেখেছে। তো তাদের যে এই লক্ষ্যমাত্রা, এটা আসলে কতটুকু বাস্তবসম্মত মনে হয়? আসলে বাস্তবসম্মত লক্ষ্য আমরা কোনো অর্থ বছরই আসলে দেখি না, কারণ রাজস্ব আয়ের যে বিশাল লক্ষ্য এনবিআরকে দেওয়া হয়, এনবিআর এর কাঁধে দেওয়া হয়, সে অনুযায়ী আসলে রাজস্ব আদায়টা হয় না, সেই প্রবৃদ্ধিটা আমরা তেমনভাবে দেখি না। এক্ষেত্রে আসলে ওই যে আমরা যেটা সবসময় বলি, করজাল যতটুকু আসলে বিস্তৃত করার কথা, এনবিআর কিন্তু ওভাবে সক্ষমতা তারা তৈরি করতে পারেননি। বরাবরের মতো যারা আসলে করের বোঝা বয়ে বেড়াচ্ছেন, আমাদের মতো সাধারণ মানুষরা, তারাই কর দিয়ে যাচ্ছেন, কিন্তু কর ফাঁকি যারা দিচ্ছেন, দেশ থেকে অর্থ যারা নিয়ে যাচ্ছেন, তাদেরকে ধরার জন্য আসলে প্রয়োজনীয় পদক্ষেপ দেখা যায় না। বিশেষ করে ভ্যাটের বোঝা তো প্রতিবারই বাড়ে। এবারের অর্থ বছরেও আমরা দেখছি ভ্যাটের বোঝা বাড়ানো হচ্ছে। ভ্যাটের বোঝাটা আসলে কার কাছে যাচ্ছে? খুব সাধারণ, অর্থাৎ একজন যে একটি টুথপেস্ট কিনবে সেও কিন্তু ভ্যাট দিচ্ছে। একজন গরিব লোক যে সাবান কিনবেন সেও কিন্তু ভ্যাট দিচ্ছেন। অর্থাৎ ভ্যাটের বোঝাটা এবার বাড়ানো হচ্ছে, কারণ সরকারকে আয় সংস্থান করতেই হবে এই বিশাল অঙ্কের বাজেট বাস্তবায়নের জন্য। আপনি বলছিলেন যে একটা বৃহৎ অংশ এই ঘাটতি মেটানোর জন্য ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হবে। তো এই এর এর ফলে কি সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়বে? সাধারণ মানুষের উপর বলতে গেলে আসলে যখন সরকার ব্যাংক ঋণ নির্ভর হয়ে যায়, তখন সেটা বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রে এফেক্ট করে। অর্থাৎ ব্যাংকের তো একটা নির্দিষ্ট অর্থ আছে, সেই অর্থ যখন সরকার বেশি অঙ্ক ঋণ নিয়ে নেন, তখন বেসরকারি খাতকে সেটা বাধাগ্রস্ত করে। আর বেসরকারি বিনিয়োগ যখন বাধাগ্রস্ত হয়, সেটা আমার ইকোনমিতে অবশ্যই একটা ঝামেলা তৈরি করে। এটার প্রভাবটা একটা পর্যায়ে গিয়ে ভোক্তার কাঁধে গিয়ে পড়ে, কারণ ওটা কিন্তু মিট আপ করতে হয়, ব্যাংকগুলোকেও কিন্তু মিট আপ করতে হয় সাধারণ জনগণের উপরে। অর্থাৎ তাদের বিভিন্ন চার্জ এবং যে সার্ভিসগুলো তারা দেন, সেই চার্জগুলো তখন কিন্তু বেড়ে যায়। সবকিছু মিলিয়ে মোটা দাগে এটা সাধারণ মানুষের উপরে গিয়ে পড়ে। একটা বিষয় যেটা আমাদের আজকের আলোচনার বিষয়, যে বাজেটে এবারও কালো টাকা সাদা করার একটা সুযোগ রাখা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত জানি। অনেকেই বলেন যে এভাবে কালো টাকা সাদা করার সুযোগ দিলে দুর্নীতি উৎসাহিত হয়। আপনার কাছে কি মনে হয়? কালো টাকা তো অবশ্যই এটার পক্ষে কেউ আসলে থাকবেন না। কালো টাকার টার্মটাই এমন যে এটার পক্ষে থাকার কথা কারো না। কালো টাকা আমাদের দেশে অর্থনীতিবিদরা যেটা বলেন, ২ ধরনের কালো টাকা থাকে। একটা হচ্ছে আপনি বৈধ পথে আয় করলেন কিন্তু সেটা আয়কর নথিতে দেখালেন না। আরেকটা অবৈধভাবে যেসব আয় করা হয়, আমরা জানি বিভিন্নভাবে অবৈধভাবে আয় করা হয়, সেটা এক ধরনের আয়। অর্থাৎ ২ ধরনের কালো টাকা আমাদের অর্থনীতিতে আছে। সরকার কিন্তু এই কালো টাকা সাদা করার জন্য বিভিন্ন বছর সুযোগ দিয়ে থাকেন। যদিও আমরা আসলে এটার তেমন একটা পদক্ষেপ নেওয়া হলেও ওটার রিটার্নটা আমরা আসলে ওভাবে পাই না। তো কালো টাকা কখনোই কারো কাছে আসলে কাম্য নয় আরকি। কোনো অর্থনীতির জন্য কালো টাকা কোনো ভালো বিষয় নয়। তো কালো টাকা এবারও আসলে সুযোগ দেওয়া হচ্ছে এবং সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে। সাধারণ ক্ষমাটা কেমন? এবার কিন্তু কালো টাকা যখন আপনি সাদা করতে যাবেন, কোনো ধরনের কোনো সংস্থা যাতে কোনো ধরনের প্রশ্ন করতে না পারেন, এ ধরনের একটা সুযোগ রাখা হচ্ছে। অর্থাৎ আপনি বিনা দ্বিধায় কালো টাকা সাদা করতে পারবেন। অর্থাৎ এবার কালো টাকার মালিকদের জন্য একটা সুখবর এবার সুখবর, মানে বাজারে তাদের জন্য আসছে। একটা বলা যায় যে একরকম ঈদের মতো। একটা স্বস্তিদায়ক একটা বিষয় আরকি। আরেকটা বিষয় যে আজমি, যে আমরা দেখছি যে ব্যাংকের সঞ্চয় আকবারি শুল্ক, যেটা গত কয়েক বছর ছিল না, সেটা আবার নতুন করে আরোপ করা হচ্ছে। তো এতে করে কি মানুষের মধ্যে আপনি মনে করেন যে সঞ্চয়ের যে ব্যাংকে, বিশেষ করে ব্যাংকে টাকা রাখা বা সঞ্চয়ের যে একটা মানুষের আগ্রহ থাকে, সেটাতে কিছুটা ভাটা পড়বে?
এখানে আসলে যেটা বলা হচ্ছে আবগারি শুল্ক কিন্তু আমাদের ছিল। কিন্তু এবার যেটা করা হচ্ছে বড় অঙ্কের যে আমানতকারীরা আছেন বা ব্যাংক হিসাবে একটা বড় অঙ্ক যাদের থাকছে তাদের জন্য একটু দুঃসংবাদ। কারণ তাদের জন্যই কিন্তু আবগারি শুল্কের পরিমাণটা এবার বাড়ানো হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন আসলে ব্যাংকের গ্রাহক যারা আছেন তাদের জন্য কিছুটা নিরুৎসাহিত করা হচ্ছে কিনা বিষয়টা। এটা ডেফিনিটলি নিরুৎসাহিত করা হচ্ছে। আসলে কেউ তো চায় না যে তার আসলে আমানতের টাকা বা তার যেই লেনদেনের যে টাকাটা আছে তার উপর আসলে একটা বাড়তি খরচের বোঝা এসে পড়ুক। তো এবারও আসলে আমরা দেখছি যে আবগারি শুল্কে আসলে বাড়ানো হচ্ছে। বিশেষ করে বড় অঙ্কের যেই লেনদেনগুলো হবে, এটা কিন্তু এমন না যে আপনার সারা বছর এই ব্যাংকে এই পরিমাণ অর্থটুকু রাখতে হবে। বছরের যেকোনো সময় এই পরিমাণ লেনদেনটুকু যদি আপনার হিট করে কোনোভাবে ব্যাংকের অ্যাকাউন্টে, তাহলেই কিন্তু সার্ভিস চার্জটা আপনাকে বছর শেষে দিতে হবে। যেটাকে আমরা আবগারি শুল্ক বলছি আরকি। তো সেটা হচ্ছে দেখা গেল আমার একজনের তেমন কোনো অর্থ আসলে ব্যাংকে ছিল না। কিন্তু বছরের কোনো একটা সময় তার কোনো প্রয়োজনে একটা বড় অ্যামাউন্ট রাখতে হলো। কিন্তু তার দায় কিন্তু বছর শেষে তাকে নিতে হবে। ওই অ্যামাউন্টের জন্যই তাকে কিন্তু বড় অঙ্কের একটা আবগারি শুল্ক দিতে হচ্ছে আগামী অর্থ বছর এই থেকে। অ্যামাউন্টটা কত মানে জানা আ যাচ্ছে এ এট মূলত? এট এটা জানা যাচ্ছে আপনার হচ্ছে ১০ লাখ থেকে এক ধরনের একটা অ্যামাউন্ট হিসাব করা হচ্ছে, ৫০ লাখে গিয়ে একটা হিসাব করা হচ্ছে এবং ৫ কোটির উপরে গেলে সেই হিসাবটা কিন্তু আরো বেশি দেওয়া হবে। আ আমরা দেখছি যে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ে এক ধরনের অস্বস্তি আছে। সাধারণ মানুষের একদম নাজেহাল অবস্থা। প্রতিটি পণ্যের দামই কিন্তু অনেক বেশি। তো বাজেটে কি আ মানে নিত্যপণ্যের বাজার নিয়ে কোনো সুখবর আছে কিনা? নিত্যপণ্যের বাজার বলতে এবার কিন্তু বাজেটে বলাই হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আসলে অগ্রাধিকার না দিয়ে উপায় নেই। এমনভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে রিসেন্ট কিন্তু বিবিএস তার ডেটা প্রকাশ করেছে। মূল্যস্ফীতি আমরা জানি যে ১০% এর মধ্যে মূল্যস্ফীতি আছে কিন্তু যে খাদ্য মূল্যস্ফীতি সেটি ১০% ছাড়িয়ে গেছে। এটি তো আসলে কোনো অর্থনীতির জন্য স্বস্তিদায়ক বিষয় নয়। এই মূল্যস্ফীতি যখন আমরা পুরো অর্থবছর জুড়েই দেখেছি আসলে ১০% এর কাছাকাছি মূল্যস্ফীতির হার। তো এই পর্যায়ে এসে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অগ্রাধিকার না দিয়ে সরকারের পক্ষে আসলে কোনোভাবেই সম্ভব নয় একটি বাজেট প্রণয়ন করা। তো এবার যেটা করা হচ্ছে যে মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে ওভাবে আমরা পদক্ষেপ না দেখলেও মূল্যস্ফীতি যারা আঘাতপ্রাপ্ত হবেন অর্থাৎ মূল্যস্ফীতির যে প্রভাবটা যাদের উপর পড়বে বেশি অর্থাৎ দরিদ্রদের উপর, তাদের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি, টিসিবির আওতা বাড়ানো, এই ধরনের বরাদ্দগুলো রাখার দিকে অর্থমন্ত্রী বেশ নজর দিচ্ছেন। বাট এই যে ছোট, ছোট পণ্যগুলো আছে, আমাদের নিত্য পণ্যগুলো আছে, সেগুলোর জন্য আসলে খুব বড় ধরনের কোনো শুল্ক ছাড় কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি। কারণ আমাদের এখন পর্যন্ত বাজেটের বিভিন্ন দিক নিয়ে অলরেডি আমরা বিশ্লেষণ করেছি। নিত্যপণ্যের জন্য আসলে এখনো তেমন কোনো সুখকর জিনিস দেখছি না। তবে নিত্যপণ্য সরবরাহ পর্যায়ে সামান্য ভ্যাট কমানোর একটি ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী। এতে করে সাময়িক হয়তো কিছুটা স্বস্তি স্বস্তি হলেও পেতে আসতে পারে। পারে। আ ব্যাংক খাত নিয়ে এক ধরনের কথা আছে। খেলাপি ঋণ বা অর্থ পাচার যেটা নিয়ে আপনি বলছিলেন। আ তো এটা কমানোর জন্য বা ব্যাংক খাত সংস্কারের কি কোনো উদ্যোগ আছে? অর্থনীতিবিদরা কিন্তু বারবার বলেন যে ব্যাংক খাত এখন এত বিশৃঙ্খল একটা অবস্থায় চলে গেছে, এটাকে আসলে মানুষ করার মতো অর্থাৎ এটাকে যে একটা সুস্থ ব্যাংকিং খাত যে আমরা দেখতে পাবো এই ধরনের কিন্তু অবস্থানে এখনো পর্যন্ত ব্যাংক খাত আসেনি। আপনি জানেন খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। প্রতিবার কিন্তু অর্থমন্ত্রী বলেন যে একটা প্রান্তিকে গিয়ে আমরা দেখব যে খেলাপি ঋণ একটা ভালো জায়গায় এসছে। কিন্তু না। ১.৫ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাচ্ছে খেলাপি ঋণের পরিমাণ এবং আমরা জানি যে আগামীকাল খেলাপি ঋণের আরো একটা তথ্য আমরা পেতে যাচ্ছি। বাজেটের দিনই কিন্তু বাংলাদেশ ব্যাংক এটি জানাবেন, আমাদেরকে জানিয়েছেন। তো খেলাপি ঋণ শুধু না আসলে অনিয়মের মাধ্যমে যেসব ঋণ দেয়া হচ্ছে, এছাড়া আরো যে বিশৃঙ্খল পরিস্থিতি আছে আপনি জানেন ব্যাংক একীভূতকরণ নিয়ে একটা ঝামেলা চলছে। সবকিছু মিলিয়ে যে ব্যাংকিং খাতে একটা নৈরাজ্য চলছে, এটার জন্য কিন্তু বলা হচ্ছে যে ব্যাংক নিয়ে বা ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে বাজেটে আসলে উল্লেখযোগ্য কিছু থাকা উচিত। বারবার পরামর্শ দিচ্ছেন। তো আমরা আসলে কাল অর্থমন্ত্রী বাজেট ঘোষণায় আসলে কি বলেন আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী মুহিত যখন ছিলেন তিনি কিন্তু ব্যাংকিং কমিশনের একটি কথা বলেছিলেন। এবারের বাজেটে আসলে এটা নিয়ে কোনো কিছু থাকে কিনা আমরা সেটাই আসলে দেখার অপেক্ষায় আছি। আ একদম শেষ একটা প্রশ্ন। এবার বাজেটে একটা নতুন বিষয় আমাদের সামনে আসতে যাচ্ছে যেটা নিয়ে ইতিমধ্যে অনেক কথা হয়েছে। সংসদ সদস্যদের যে আমদানি করা গাড়ি তাতে কর ছাড় যেটা ছিল সেটা তুলে নেওয়া হচ্ছে বলা হচ্ছে। তো এটা কি পরিমাণ তুলে নেওয়া হচ্ছে এবং এটা তুলে নেওয়াতে আসলে এটাকে আপনি কিভাবে দেখছেন এই বিষয়টাকে? না, আসলে এটা তো কোনো সাধারণ মানুষ খুব ভালো চোখে আসলে দেখে না। কারণ আমি সাধারণ মানুষ, আমি এত বেশি ট্যাক্স দিয়ে একটা গাড়ি আমদানি করছি। একজন সংসদ সদস্য কেন একেবারে আ যেকোনো মানে কোনো ধরনের কর আরোপ ছাড়াই সে কেন গাড়ি আমদানি করতে পারে? তবে হ্যাঁ, সংসদ সদস্যের জন্য অবশ্যই সুবিধা থাকতে হবে। রাষ্ট্রীয় কিছু সুবিধা তো তিনি পেতেই পারেন। কিন্তু এবার যেটা করা হচ্ছে তাকে কর দিয়ে কিন্তু গাড়ি আমদানি করতে হবে। এক্ষেত্রে সংসদ সদস্যদের কিছুটা ক্ষোভ রয়েছে। আমরা হয়তোবা বাজেট আলোচনা পুরো বছর, পুরো মাস জুড়েই হবে, জুন মাস জুড়ে হবে। তখন হয়তো সংসদ সদস্যরা এটা নিয়ে আলোচনা করবেন।
কারণ আমরা দেখি বাজেট পাস যখন হয় তখন কিন্তু প্রধানমন্ত্রীর হাতে কিছু বিষয় থাকে যে তিনি কোন বিষয়টিকে আসলে কিছুটা সংশোধন রিভাইজ আনবেন, করতে পারেন। কিছুটা রিভাইজ করতে পারেন। বিশেষ করে প্রধানমন্ত্রী কিন্তু আমরা একটা পজিটিভ দিক দেখি যে জনগণের যেসব অপছন্দের বিষয় আছে তিনি কিন্তু একটু চেষ্টা করেন যে বাজেট পাসের আগে সেখানে কিছুটা স্বস্তি দিতে, সেখানে কিছুটা চেঞ্জ এনে বাজেটের কারণ বাজেট পাসের সময় তো একটা মানুষের একটা নজর থাকে যে এবার যদি প্রধানমন্ত্রীর হাতে কিছু আছে, তিনি যদি কিছু পরিবর্তন করেন। তো এই ক্ষেত্রে আসলে ছোট, ছোট যে বিষয় যেমন আবগারি শুল্কের কথা আমি বলেছি, এমপিরা হয়তো এইটা নিয়ে একটা প্রতিবাদ জানাতে পারেন, সমালোচনা অলরেডি উনারা করছেন। সেসব ক্ষেত্রে হয়তোবা প্রধানমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে বা প্রধানমন্ত্রী যদি ইচ্ছা পোষণ করেন উনি চেঞ্জ আনবেন। একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যেমন ব্যক্তি শ্রেণীর যে করমুক্ত আয়ের সীমা, সেটি কিন্তু আসলে কোনো চেঞ্জ আসছে না। পাবলিকের কিন্তু এটার প্রতি খুব ইন্টারেস্ট আছে যে আমি যে করটা দিচ্ছি, এখন যেহেতু আমি মূল্যস্ফীতির চাপে পড়েছি, এই সীমাটা কোনোভাবে বাড়ানো যায় কিনা? আপনি জানেন যে ৩.৫ লাখ টাকা কিন্তু এখন ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা। তো আমরা আসলে দেখি বাজেটে যেহেতু থাকছে না, বাজেট পাসের আগে আসলে কোনো ধরনের চমক আসে কিনা। সেটাই আসলে দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়, কালকে পর্যন্ত আসলে অপেক্ষা করতে হচ্ছে। ধন্যবাদ আজমি আপনাকে যুক্ত হওয়ার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে রবি থেকে বৃহস্পতি। সাথে থাকুন 10 মিনিট শোর, দেখতে থাকুন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।